আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, ইজি স্টাডির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আমি ইতিপূর্বে দ্বন্দ্ব সমাস এবং কর্মধারয় সমাস নিয়ে আলোচনা করেছি। আপনারা অনেকে আমাকে মেসেঞ্জারে এবং ইমুতে এবং ফেসবুকে আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে নক করেছেন যে ভাইয়া আমার পরবর্তী যে লেকচার তৎপুরুষ সমাস এবং বহুব্রীহি সমাস আলোচনা করার জন্য আপনাদের অনুরোধ ক্রমে আমি আজকে এখানে হাজির হয়েছি এবং আপনাদের মাঝে আজকে আমি তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। চলুন শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা করব। শুরুতেই জেনে নেওয়া যাক তৎপুরুষ সমাস কাকে বলে। যে সমাসের পূর্বপদের বিভক্তি লোপে যে সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে বলে তৎপুরুষ সমাস। আর এই তৎপুরুষ সমাসে দ্বিতীয় থেকে সপ্তমী পর্যন্ত যে কোনো বিভক্তি লোপ পেতে পারে। আমরা এখন তৎপুরুষ সমাসের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। দেখে নেওয়া যাক। প্রথম হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। দ্বিতীয় তৎপুরুষ সমাসে যে সমাসের পূর্বপদে দ্বিতীয় বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয় তাকে বলে দ্বিতীয় তৎপুরুষ সমাস। দ্বিতীয় বিভক্তি হচ্ছে কে রে, এগুলো হচ্ছে দ্বিতীয় বিভক্তি। তারপরে হচ্ছে যে যেমন ব্যক্তি অর্থেও দ্বিতীয় বিভক্তি হতে পারে, যেমন চিরকাল ব্যাপিয়া সুখী, চিরসুখী, এই ব্যাপী হচ্ছে দ্বিতীয় বিভক্তি। তারপর হচ্ছে যে দুঃখ, দুঃখকে প্রাপ্ত, দুঃখপ্রাপ্ত, একে হচ্ছে দ্বিতীয় বিভক্তি। তৃতীয় তৎপুরুষ সমাস। তৃতীয় তৎপুরুষ হচ্ছে যে সমাসের পূর্বপদের তৃতীয় বিভক্তি লোপ পেয়ে যে সমাস গঠিত হয় তাকে বলি আমরা তৎপুরুষ সমাস। আর তৃতীয় বিভক্তি হচ্ছে যে দ্বারা, দিয়ে, কর্তৃক, এগুলো হচ্ছে তৃতীয় বিভক্তির উদাহরণ। এই তৃতীয় বিভক্তি যদি যেমন আমরা যদি বলি যে মন দিয়ে গড়া, মন গড়া, এ দিয়ে হচ্ছে তৃতীয় তৎপুরুষ সমাসের তৃতীয় বিভক্তি। তারপরে যদি শ্রম দ্বারা লব্ধ, এই দ্বারা হচ্ছে তৃতীয় বিভক্তির চিহ্ন। তারপর যদি বলি মধু দিয়ে মাখা, এ দিয়ে হচ্ছে তৃতীয় বিভক্তির চিহ্ন। দেন তারপর চতুর্থী তৎপুরুষ সমাস। চতুর্থী তৎপুরুষ সমাস হচ্ছে পূর্বপদের চতুর্থী বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে বলি আমরা চতুর্থী তৎপুরুষ সমাস। যেমন চতুর্থী তৎপুরুষ সমাসের চিহ্ন হচ্ছে কে জন্য নিমিত্তে, ব্যাসবাক্যে কে জন্য নিমিত্তে এই শব্দগুলো থাকবে এবং এই শব্দগুলোর লোপ পেয়ে সমস্ত পদ গঠিত হবে। যেমন গুরুকে ভক্তি, এ কে হচ্ছে চতুর্থী বিভক্তি, আবার কে এবং দ্বিতীয় বিভক্ত হয়, কিন্তু এখানে গুরুকে ভক্তি, এখানে হচ্ছে একে বিভক্তি লোপ পেয়ে হচ্ছে গুরু ভক্তি। তারপরে যদি বলি আরামের জন্য কেদারা, আরামের জন্য, যে জন্য হচ্ছে চতুর্থী বিভক্তির উদাহরণ। আরামের জন্য কেদারা, আরাম কেদারা, বিয়ের জন্য পাগলা, বিয়ে পাগলা। তারপরে হচ্ছে নিমিত্তার্থে চতুর্থী তৎপুরুষের সমাস হয়। যেমন পানি আনার নিমিত্তে আমি সেখানে গিয়েছিলাম, এখানে নিমিত্ত হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাসের উদাহরণ। তারপর পঞ্চম তৎপুরুষ সমাস। যে সমাসের পূর্বপদে পঞ্চম বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে বলি আমরা পঞ্চমী তৎপুরুষ সমাস। যেমন পঞ্চমী তৎপুরুষ সমাসের উদাহরণ হচ্ছে যে ব্যাসবাক্যতে হতে থেকে এগুলো থাকবে আর এবং সমস্ত পদে এগুলো লোপ পাবে। যেমন খাঁচা থেকে ছাড়া, খাঁচা ছাড়া, এ থেকে হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাসের পঞ্চমী বিভক্তি। তারপরে বিলাত থেকে ফেরত, বিলাত ফেরত, এগুলো হচ্ছে পঞ্চমী বিভক্তি। এবার আসা যাক আমরা ষষ্ঠী তৎপুরুষ। ষষ্ঠী তৎপুরুষ হচ্ছে যে তৎপুরুষ সমাসে পূর্বপদের ষষ্ঠী বিভক্তি লোপ পায়। ষষ্ঠী বিভক্তি হচ্ছে র এর, যেমন রাজার পুত্র, রাজপুত্র, এর র বিভক্তি লোপ পেয়ে যে সমাসের সমাসমান পদের পূর্বপদের ষষ্ঠ বিভক্তি লোপ পেয়ে যে সমস্ত পদ গঠিত হয় তাকে বলি আমরা ষষ্ঠী তৎপুরুষ সমাস। যেমন রাজার পুত্র, এখানে র ষষ্ঠী বিভক্তি লোপ পেয়ে রাজপুত্র হয়েছে। তারপরে চায়ের বাগান, র বিভক্তি লোপ পেয়ে চা বাগান হয়েছে। ষষ্ঠী তৎপুরুষ সমাসে রাজা আর স্থলে রাজ এবং পিতার স্থলে পিতৃ এবং মাতার স্থলে মাতৃ এবং ভ্রাতার স্থলে ভাতৃ। যেমন পিতার ধন, আর ষষ্ঠ তৎপুরুষ সমাস এটা হবে পিতৃধন।
তারপরে যদি বলি মাতার স্নেহ, এটা হবে মাতৃস্নেহ। যদি বলি ভ্রাতার শত্রু, এটা হবে ভ্রাতৃ শত্রু। আর এই ষষ্ঠী তৎপুরুষ সমাসে অর্ধ শব্দ যদি পরে হয় তাহলে সমস্ত পদে এই অর্ধ শব্দটা পূর্বে আসবে। যেমন আমরা যদি বলি দিনের অর্ধেক, অর্ধদিন, অর্ধটা ছিল শেষে, কিন্তু এখানে আসবে সমস্ত পদে আসবে প্রথমে। এবার আসুক অলুক ষষ্ঠী তৎপুরুষ সমাস। অলুক ষষ্ঠী তৎপুরুষ সমাসে কোনো বিভক্তি লোপ পাবে না, যেরকম আছে ঠিক সেরকমই থাকবে। ব্যাসবাক্য যেরকম থাকবে সমস্ত পদ ঠিক একই রকম থাকবে, এটাকে বলি আমরা অলুক তৎপুরুষ সমাস। যেমন যদি বলি গোড়ার ডিম, এটা সমস্ত পদে গোড়ার ডিমই হবে। মাটির মানুষ, মাটির মানুষই হবে। হাতের পাঁচ, হাতের পাঁচই হবে। তারপরে মামার বাড়ি, মামা বাড়ি হবে। এবার আসা যাক সপ্তমী তৎপুরুষ সমাস। পূর্বপদে যে সমাসের পূর্বপদে উনতিস্তয়তে এগুলো সপ্ত বিভক্তি, সপ্তমী তৎপুরুষের সপ্তমী বিভক্তি লোপে যে সমাস হয় তাকে বলি আমরা সপ্তমী তৎপুরুষ সমাস। যেমন গাছে পাকা, এখানে এ বিভক্তি লোপ পেয়েছে, হয়েছে কি গাছ পাকা, এ বিভক্তি লোপ পেয়েছে গাছ পাকা। দিবায় নিদ্রা, দিবায় নিদ্রা, এখানে হবে দিবা নিদ্রা। 29টা এই সপ্তমী বিভক্তির লোপ পেয়ে হচ্ছে দিবা নিদ্রা। তারপরে অকাল মৃত্যু। তারপর আসা যাক নৈয় তৎপুরুষ সমাস। নৈয় তৎপুরুষ সমাস হচ্ছে নাবাচক নৈয় অব্যয়, নাবাচক নৈয় অব্যয়। নৈয় অব্যয় হচ্ছে এখানে ন, না, নেই, নয়, এগুলো পূর্বপদে থাকবে, ব্যাসবাক্যে পূর্বপদে থাকবে। যেমন আমরা যদি বলি ন আচার, এটা সমস্ত পদ হবে অনাচার। ন কাতর, এটা হবে অকাতর, এখানে নটা বিলীন হয়ে হবে অকাতর। তারপর নয় দীর্ঘ, এটা হবে নাতি দীর্ঘ। উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ সমাস হচ্ছে যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎপ্রত্যয় যুক্ত হয় সে পদকে বলে উপপদ। এখন কৃদন্ত শব্দের সঙ্গে উপপদের যে সমাস হয় তাকে বলি আমরা উপপদ তৎপুরুষ সমাস। যেমন এখানে কৃদন্ত শব্দ হচ্ছে এই যে চরে, এটা ওরা চর, এটা হচ্ছে উপপদ। আর এই উপপদের সঙ্গে যে কৃৎপ্রত্যয় যুক্ত হয়েছে সেটাকে বলি আমরা উপপদ তৎপুরুষ সমাস। তারপর যদি বলি পঙ্কে জন্মে যা, পঙ্কজ, একই উদাহরণ। আসা যাক সর্বশেষ তৎপুরুষ সমাসের প্রকারভেদ, এটাকে বলি আমরা অলুক তৎপুরুষ সমাস। অলুক তৎপুরুষ সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পাবে না। আমি আগেও বলেছি যে অলুক মানে বিভক্তি লোপ পাবে না, এখানে লুক হবে না। আর অলুক তৎপুরুষ সমাসটা হচ্ছে যে যেমন গায়ে পড়া, গায়ে পড়া যেভাবে যেরকম আছে সেভাবেই থাকবে। তারপরে গিয়ে ভাজা, কলে ছাটা, গরুর গাড়ি, এখানে কোনো বিভক্তি লোপ পাবে না, এটাকে বলি আমরা অলুক তৎপুরুষ সমাস। বন্ধুরা, এ ছিল আমাদের আজকে তৎপুরুষ সমাসের সম্পূর্ণ প্রকারভেদ।